এরশাদের সাথে তারপরে যাকে বলা হয় শেখ হাসিনার কখনোই ঐরকম উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি। তারা একে অপরের সঙ্গে কৌশল করেছেন এবং একে অপরকে ব্যবহার করার চেষ্টা করেছেন এবং উভয়ই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দীর্ঘকাল তারা ক্ষমতায় থেকেছেন এবং ক্ষমতার অংশীজন হয়েছেন। তো সেই দিক থেকে সেই বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ অবধি জামাতের সঙ্গে বিএনপির যে কৌশলগত সম্পর্ক, সেই সম্পর্কে মাঝে মধ্যে টানাপোড়েন হয়েছে খুব অল্প সময়ের জন্য। কিন্তু আবার দীর্ঘমেয়াদে তাদের বন্ধুত্বটাই বেশি। এখন তাদের যে আ শত্রুতা চলছে, তাদের যে মতদ্বৈততা চলছে, এটি একেবারে খুব অল্প সময়ের জন্য। আর তাদের মধ্যে মূলত মনস্তাত্ত্বিক যে দূরত্ব, সেটা তৈরি হয়েছিল ২০১৭ সন থেকে। ২০১৭ সালে সেই দূরত্ব সত্ত্বেও তারা ২০১৮ সনে একসাথে নির্বাচন করেছে। কিন্তু ওটা কেবলই ছিল একটা নির্বাচন এবং জামাত জানতো যে এই নির্বাচন ফলপ্রসূ হবে না এবং জামাত জানতো যে এই নির্বাচনে মূলত বিএনপি ধরা খেতে যাচ্ছে এবং বিএনপির কেন্দ্রীয় কমান্ডের অনেক নেতৃবৃন্দ রয়েছেন। তারাও মানে ২০১৮ নির্বাচনের যে রাতের ভোট, এই সম্পর্কে আগেই ওয়াকিবহাল ছিলেন। তো এ নিয়ে অনেক চক্রান্ত আছে, অনেক কথা আছে, অনেক ভারতীয় তথ্য রয়েছে, মোসাদের গেম রয়েছে, মিক্স, রিমিক্স রয়েছে। এগুলি নিয়ে হয়তো আগামীতে আরও বিস্তারিত যাকে বলা হয় জানা যাবে। তো জামাত যে কাজটি করেছে সেটি হলো ২০১৮ সনে জামাত নির্বাচনে অংশগ্রহণ করেছে। কিন্তু আওয়ামী লীগের লোকদের দ্বারা বিএনপির লোক যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইভাবে জামাতের লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। এর কারণ হলো তারা প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আপনি গিয়ে দেখুন নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তারা যেভাবে লাঞ্ছিত হয়েছে, যেভাবে অনেকে পিটুনি খেয়েছেন, অনেকের মানে নাক মুখ ফেটে গেছে। আপনি মেজর আক্তারের কথাই চিন্তা করেন। তার মতো মানুষকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আপনি এলডিপির কর্নেল অলি সাহেবের ছেলে তো প্রায় মরেই গিয়েছিল। উনি ধরে নিয়েছেন যে তার ছেলে মারা যাবে এবং তিনি নিজে তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে যত বিপর্যয়ের মধ্যে পড়েছেন সবগুলো একত্র করলো ২০১৮ সনের যে বিপর্যয়, সেই বিপর্যয়ের সঙ্গে তিনি অন্য কিছু তুলনা করেন না। তো সেই দিক থেকে জামাতের যে ক্ষয়ক্ষতি, নাস্তানাবুদ হওয়ার যে ইতিহাস, এটি খুব অল্প। এর কারণ হলো জামাত পরিস্থিতি বুঝতে পেরেছিল। একইভাবে এই যে এখন ২০২৫ সন চলছে কিংবা ধরুন তার আগের ১ বছর আগে ২০২৪ সনের আগস্ট মাসের ৫ তারিখে। তো ৫ তারিখের যে ঘটনা প্রবাহ তখন থেকে আজ অবধি যা কিছু ঘটে চলেছে পুরোটাই জামাতের নখদর্পণে। ৫ তারিখে যে এরকম একটা ঘটনা ঘটবে, এটা ৩ তারিখে জামাত যেভাবে বুঝতে পেরেছিল, বিএনপির একটি লোকও বুঝতে পারেনি। আবার ৫ তারিখে তাদের যে কি করণীয়, এটা নিয়ে জামাত যে সিদ্ধান্ত নিতে পেরেছিল, বিএনপি সে সিদ্ধান্ত নিতে পারেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের সম্পর্ক কেমন হবে? জামাত সিদ্ধান্ত নিয়েছিল একেবারে ঝটাপট, ফটাফট। কিন্তু বিএনপি সময় নিয়েছিল। এরপর এখন পর্যন্ত জামাত তার ৩ থেকে ৪টি গোল মানে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি ৩টি প্ল্যান নিয়ে তারা এগুচ্ছে। অথচ এখন পর্যন্ত বিএনপি নির্বাচনের বাইরে তাদের কোনো প্ল্যান বি এখন পর্যন্ত আমি শুনিওনি, দেখিওনি। ফলে কি হচ্ছে, কতগুলো বিষয়াদি নিয়ে প্রথমত ঈর্ষা। জামাত এবং বিএনপির মধ্যে যে ঈর্ষা। জামাত বিএনপিকে মনে করে যে তারা যে ইসলামাইজেশন করতে চায় বা তাদের দল যে মুসলিম জাতীয়তাবাদী নাম ধারণ করে, এটার মূল যে স্পিরিটটা এটা জামাতের মাধ্যমে আসে। এর কারণ হলো বিএনপির লোকজনের যে অন অ্যাভারেজে নামাজ পড়া, ধর্মকর্ম করা, এগুলো আওয়ামী লীগের লোকের চেয়ে বেশি, এরকম কোনো প্রমাণ নেই। তো বিএনপির যে বিসমিল্লাহির রহমানুর রাহিম ধর্মভিত্তিক রাজনীতি, এর মূল যে স্পিরিট এটা জামাত দেয়। তো বিএনপির কৃতজ্ঞ থাকা উচিত।
দ্বিতীয়ত যখন জিয়াউর রহমান সাহেব আসলেন সেই ৮ই নভেম্বর তারিখে, নভেম্বর মাসের ৮ তারিখে ১৯৭৫, তখন কোনো সংঘবদ্ধ রাজনৈতিক দল তাকে সমর্থন দেয়নি। এর কারণ হলো যে ২০২৪ সনের আগস্ট মাসের ৫ তারিখে যেভাবে বাংলাদেশের অবস্থা ছিল, ঠিক একই অবস্থা তখন ছিল, যে তখন সারা বাংলাদেশে বাকশালের বাইরে আর কোনো রাজনৈতিক দল ছিল না। একমাত্র মুসলিম লীগ এবং জামাত। জামাত নিষিদ্ধ, মুসলিম লীগ নিষিদ্ধ ছিল কিনা আমি বলতে পারবো না। তো যাই হোক, এনিওয়ে, এই দুটো দলের মধ্যে জামাত একেবারে সবার আগে যেভাবে জিয়াউর রহমানের পাশে এসে দাঁড়িয়ে ছিল, পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব জামাতকে আসলে অনেকটা সাইড লাইনে নিয়ে যায়। এর কারণ হলো তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে চিন্তা চেতনা, পাকিস্তানপন্থী চিন্তা চেতনা, ওটা জিয়াউর রহমান সাহেব ওই মুহূর্তে পছন্দ করেননি। তো ওটা ভিন্ন প্রসঙ্গ। এটা নিয়ে জামাতের মনে অনেক ক্ষোভ রয়েছে, ক্রোধ রয়েছে। তো একইভাবে বিএনপি যেটা মনে করে জামাতের ঠিক কাউন্টার, যে জামাতের যে অস্তিত্ব, এটা তো বাংলাদেশে তারাই প্রতিষ্ঠা করেছে। জামাতকে ফুলে ফলে শোভিত করার জন্য যা কিছু করার দরকার সবই তারা করেছে। তো কাজেই জামাতে কোনো নড়াচড়া বা কোনো কথাবার্তা বা ঘাড় উঁচু করা, এটা বিএনপিকে অতিক্রম করবে, এটা বিএনপি কোনো অবস্থাতে মেনে নিতে পারে না। কিন্তু এই বর্তমান জামানাতে জামাত অলারে ছাড়েন, তাদের পূর্ণ শক্তি নিয়ে তারা মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের যেখানে যতটুকু করা দরকার একেবারে ঝড়ের গতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসনকে ব্যবহার করে তারা অনেক কিছু ইতিমধ্যে করে ফেলেছে, যেটা বিএনপি বুঝতেই পারেনি। তারা যখন বুঝতে পেরেছে তখন দেখলো যে বড় বড় পদ পদবীগুলো জামাতের দখলে চলে গেছে। এরপরে যখন কিছু বিষয়ে প্রতিযোগিতা আসলো পলিসিগত, যেমন বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা, স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, এবং প্রথম সেই ২০২৪ সনের ৬ মাস তারা জামাতের পলিসির কাছে দাঁড়াতেই পারেনি। কোনো একটা বিশ্ববিদ্যালয় বা কলেজে বলতে গেলে ঢুকতেই পারেনি। এখানে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র জনতা এমনভাবে তারা একত্র হয়েছিল যে বিএনপির মানে রাগে ক্রোধে বিএনপির জান যায় যায় অবস্থা। সেই পরিস্থিতি বিএনপি ধীরে ধীরে কাটিয়ে উঠেছে ২০২৫ সনে এসে। কিন্তু ইতিমধ্যে পুরো রাজনীতির যে ময়দানটি, সেই ময়দানটি সেটা জামাত করুক অথবা বিএনপি নিজেরাই করুক, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস করুন বা উনি না করুন, কিন্তু পুরো পরিবেশ পরিস্থিতি বিএনপির জন্য একটা মৃত্যুকূপ হয়ে গেছে। বিশেষ করে চাঁদাবাজি, দখলদারিত্ব, বদনাম, দুর্নাম, তারপরে শেষে আরও অনেক কিছু, সেই অন্তর্দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, কাটাকাটি। তো সারা দেশে মানুষের যে ক্রোধ এবং রাগ আওয়ামী লীগকে কেন্দ্র করে ছিল, যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যে মন্দ কাজগুলো করে, সেই মন্দ কাজগুলো পরিবর্তিত পরিস্থিতিতে ১ নম্বরে এসে গেছে বিএনপি, ২ নম্বরে এনসিপির কিছু সেই ছাত্র, কিছু জনতা সারা বাংলাদেশে। তো সেটা আওয়ামী লীগের বিএনপির তুলনায় একেবারে নগণ্য। আর জামাত, তারাও যে বদনামের শিকার হয়নি তা নয়, সেটা একেবারে নগণ্য। তো সব মিলিয়ে এই যে একটা ফাঁদের মধ্যে পড়ে গেছে, এই ফাঁদের জন্য অনেকে মনে করছেন যে, বিএনপির অনেকে মনে করছেন যে জামাত এখানে তাদের সঙ্গে পলিটিক্স করেছে এবং পলিটিক্স করে প্রশাসনকে নিষ্ক্রিয় রেখেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিষ্ক্রিয় রেখেছে। কোনো কোনো জায়গাতে ধীর অবস্থান নিয়েছে, কোনো কোনো জায়গাতে দ্রুত অবস্থান নিয়েছে, এবং যে কয়টি এ যাবৎকালে বলতে গেলে সিভিল কু হয়ে গেছে প্রশাসনে, প্রায় সব ক্ষেত্রে জামাত বিজয়ী হয়েছে। তো সব মিলিয়ে বিএনপির জন্য এখন যে অবস্থা, পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে, এটি অস্বস্তিকর, ভোটের জন্য ভয়াবহ, এবং বিএনপি এখন বলতে গেলে বন্ধুহীন অবস্থায় আছে। জামাত মাঝে মধ্যে প্রক্সি লোক পাঠিয়ে তাকে বন্ধুত্ব করার জন্য একটা ডোর করে দিচ্ছে বিএনপিকে, আর বিএনপি সেখানে তার সঙ্গে বন্ধুত্ব করছে আনকন্ডিশনালি, আর কদিন পর আবার তাকে বিএনপি কাছ থেকে সরিয়ে নিয়ে আসছে। এই যে ইরান যেভাবে প্রক্সি ওয়ার করে, ইসরায়েলের বিরুদ্ধে সবসময় ব্যস্ত রাখে, তো তদ্রূপ রাজনীতিতে জামাত অনেকগুলো প্রক্সি সে যুদ্ধ করছে, প্রক্সি বন্ধুত্ব করছে।
হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুমকি দিলেন। এটা গণমাধ্যমের প্রতি হুমকি। তিনি বলেছেন না, বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন। আচ্ছা, বসুন্ধরার এই ক্ষেত্রে অন্তত অপরাধটা কি? যখন মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মিডিয়া রহস্যজনক নয়, স্পষ্ট কারণে আমরা জানি যে চুপ করে আছে, সেখানে বসুন্ধরা গ্রুপ মুক্তিযুদ্ধের পক্ষে কিছু লিখছে তাদের মিডিয়াগুলো, অথবা যারা বর্তমান সরকারের বা কিংস পার্টির সমালোচনা করে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কিছু বলছে, এটি অনেকে সহ্য হচ্ছে না। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তার বহিঃপ্রকাশ তো দেখলাম আমরা। এটি যে গণমাধ্যমের উপরে হুমকি, অনেকে মানে কেউ যখন প্রতিবাদ করছে, তার বিরুদ্ধে আবার হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিলেন, দীর্ঘ স্ট্যাটাস তার ফেসবুকে। সেখানে তিনি কি বলছেন যে পতিত ফ্যাসিস্টদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক মেশিনারির চাকা সচল হতে শুরু করেছে। একটি মাফিয়া গ্রুপের বিরুদ্ধে আমার এই যৌক্তিক বক্তব্য ও অবস্থানকে মিডিয়ার প্রতি হুমকি হিসেবে দেখাতে উঠে পড়ে লেগেছেন 5 আগস্টের পর ওই মিডিয়া গ্রুপে চাকরি পাওয়া এমন কিছু সাংবাদিক যাদের 24 অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবেই আমরা জানতাম। এই লাইনটা খেয়াল করবেন। আচ্ছা, 5 আগস্টের পর মিডিয়া মাফিয়া গ্রুপটির অবৈধ টাকার কাছে আত্মা বিক্রি করে দেওয়া ওই সাংবাদিকেরা জাতীয় প্রেস ক্লাবে থাকা তাদের পদবি ব্যবহার করে বসুন্ধরার পক্ষে এমন বিবৃতি দিচ্ছেন যেখানে আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আমার মনে হয় যে কোনো বিকৃতভাবে উপস্থাপন করা হয়নি। তিনি যা বলেছেন সম্ভবত অনেকেই সেটি বলছেন। এবং যে লাইনটা খেয়াল করতে বলছিলাম, 5 আগস্টের পর ওই মিডিয়া গ্রুপে চাকরি পাওয়া নিজেই স্বীকার করছেন। আওয়ামী লীগ আমলে যেমন আওয়ামী লীগের দালাল হিসেবে চিহ্নিত অনেক সাংবাদিক বড় বড় পদবি দখল করেছিলেন, তার মানে এই আমলেও ঘটছে, ব্যতিক্রম তো কিছু নেই। আবার তাদের বক্তব্য এখন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি বা সরকারের স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের বিরুদ্ধে যাওয়াতে তাদের আর সহ্য হচ্ছে না। কি অদ্ভুত! গণমাধ্যম তো অবশ্যই সবার পক্ষে বলবে, এবং আওয়ামী লীগের সময় মিডিয়ার যে চরিত্র ছিল এখনও হাতে গোনা 2-1টি ছাড়া বাকি সব মিডিয়া একই ধরনের চরিত্র অবলম্বন করছে। বর্তমান ক্ষমতাসীনদের পক্ষে বা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি যারা করছে তাদের পক্ষে কথা বলছে। এখন মুক্তিযুদ্ধের পক্ষে কিছু মানুষ যারা কথা বলছে তাদের বক্তব্যগুলো বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো তুলে ধরছে। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজ 24 বা তাদের ইলেকট্রনিক চ্যানেল নিউজ 24, ডেইলি সান, এটি তাদের সহ্য হচ্ছে না। কথা বলতে হবে একপাক্ষিকভাবে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই। আওয়ামী লীগের সমর্থক যে কোটি কোটি সমর্থক রয়েছে তাদের পক্ষে কিছু বলা যাবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এবং এটি তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি সাংবাদিকদের ক্ষেত্রে বা যারা কথা বলছেন মুক্তমনা মানুষ তাদের ক্ষেত্রে এটি নিয়ে আলোচনা করতে কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা কোথায় হাসনাত আব্দুল্লাহদের? এবং এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? বিরোধী মত সহ্য করা হবে না বা হয় না এমন অভিযোগ তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, এখন তারাও সেটি সহ্য করতে পারছে না। এটি তো নতুন কিছু নয়, এটি অনেক আগে থেকেই। আর কোনো গণমাধ্যমের প্রতি যদি কোনো ধরনের অভিযোগ থেকে থাকে তার জন্য তো আইন আছে, প্রেস কাউন্সিল আছে, সেখানে না গিয়ে এভাবে মব সৃষ্টি করা কেন? এর আগেও আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহ কি ভয়ঙ্করভাবে হুমকি দিয়েছে সাংবাদিকদের উদ্দেশ্যে যে ফ্যাসিস্টদের পক্ষে বা ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়া হবে। কোনটা ফ্যাসিবাদ কোনটা ফ্যাসিস্ট সেই ব্যাখ্যা, সেই মানে বক্তব্য হাসনাত আব্দুল্লাহদের কাছ থেকে শুধু নিতে হবে। তারা যা বলবে তাই শুনতে হবে, সেটাই সহি, সেটাই সর্বসর্বা। এগুলো টেকে না ভাই। প্রথম আলো ডেইলি স্টারের সামনে মব ক্রিয়েট করা হলো, জিয়াফত করা হলো, তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে যখন বলা হয় যে না, এটি আওয়ামী লীগের নির্যাতনের শিকার যারা তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে, হাসনাত আব্দুল্লাহ তো বলবেনই, এগুলো তো থামবে না। বসুন্ধরা গ্রুপের অন্যান্য অনেক বিষয়ে অনেক ধরনের অভিযোগ আছে, থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয়, অস্বীকারও করছি না। কিন্তু এইগুলোর সাথে গণমাধ্যমকে মেলানো হবে, মিলিয়ে তাদের প্রতি হুমকি দেওয়া হবে, এগুলো নিশ্চয়ই অ্যাকসেপ্ট করা যায় না কোনোভাবেই।
আবার মজার কথা হচ্ছে যে এই যে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে হুমকি এলো গণমাধ্যমের প্রতি এক অর্থে, সেখানে আমরা দেখলাম অন্য অন্য গণমাধ্যম বা সিনিয়র জার্নালিস্টদের অনেকেই চুপচাপ। কেন চুপচাপ সেটুকু আমরা বুঝি। এদিকে নাটোরে যেটি বলছিলাম, দেশ গড়তে জুলাই পদযাত্রা, এই কর্মসূচির প্রচারণামূলক একটি পোস্ট দেওয়া হয় এনসিপির ফেসবুক পেজে। সেখানে কমেন্ট বক্সে একজন মন্তব্য করেন,